আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা শুরু করতেছি আমাদের চ্যাপ্টার 14। হ্যাঁ, সো এখানে আমাদের দুইটা জিনিস আগে থেকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে সদৃশ এবং সরসমূহ। এগুলো আমরা অনেক ইউজ করে আসছি, তাও আমি একটু কি শর্টে বলে দিচ্ছি। সদৃশ জিনিসটা কি? মনে আছে যে কোন সবগুলা সমান হতে হয়, কোন সবগুলা সমান হতে হয়, তখন আমরা এখানে সদৃশের কোয়ালিটিগুলো ইউজ করতে পারি। এবং সর্বসমতে কি হয়, আমার তিনোটা বাহু সমান হতে হয়, তিনোটা বাহু সমান হলে আমার তিনটা কোণও সমান হয়। ঠিক আছে, সো তখন আমরা দুটা ত্রিভুজকে সর্বসম বলি। এখন এই ধরনের জিনিসগুলো ইউজ করার কারণে ইউজ করে আমরা এই চ্যাপ্টারের মধ্যে যাব, অনেক কিছু আছে। সো এখানে প্রথমে যে কথাটা বলা আছে আমাদেরকে, এই দুটা থিওরাম দেওয়া আছে। সো এই দুটা থিওরাম কিন্তু প্রচুর ইউজ হবে আমাদের উপপাদ্যগুলো সলভ করার জন্য। তো এখানে দেখো, প্রথমটাতে বলছে আমাদেরকে যে দুটি ত্রিভুজ ক্ষেত্রে উচ্চতা সমান হলে এদের যে ক্ষেত্রফল তা ভূমি সমানুপাতিক হবে। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে যদি দুইটা ত্রিভুজ নিয়ে কথা বলি আমি, এই যে এবিসি এবং ডিইএফ, তাহলে এখানে এবিসি এর ক্ষেত্রফলটা কি হবে? এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি কি, ভূমি হচ্ছে তাদের বিসি, ভূমি হচ্ছে তার বিসি এবং উচ্চতা হচ্ছে এইচ। এবং ত্রিভুজ ডিইএফ, ওর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার ইএফ এবং উচ্চতা হচ্ছে আমার এইচ। আচ্ছা, দুজনের হাইট কিন্তু সেম। এখন আমি যদি অনুপাত করি, তাহলে কি হবে? ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ডিইএফ ইজ ইকুয়াল টু হবে আমার হাফ ইন্টু বিসি ইন্টু এইচ, হাফ ইন্টু ইএফ ইন্টু এইচ। এখানে অনুপাত করার সময় এখানে হাফ হাফ বিসি ইএফ চলে গেল, তাহলে সরি সরি বিসি ইএফ চলে গেল, এখানে এইচ এবং এইচ চলে গেল, তাহলে আমার বাদ বাকি থাকতেছে কি এখানে? বিসি ডিভাইডেড বাই ইএফ, যেটা কি তাদের ভূমি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমার এই জিনিসটা কিন্তু জাস্টিফাই যে তাদের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক। ঠিক আছে, ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক আমি কেমনে বুঝছি? অনুপাতগুলো যদি সেম হয় তাহলে কিন্তু আসলে সমানুপাতিক হয়। ঠিক আছে, আচ্ছা এরপর কাহিনীটাও সেম, যে তাদের যদি ভূমি সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফলটা উচ্চতা সমানুপাতিক। সেম জিনিসটা যদি আমি এখানে লিখতাম, এই যে ক্ষেত্রফলের জিনিসগুলা। কেমনে বুঝলাম যে সমানুপাতিক? আচ্ছা আমি বলতেছি, দেখো, মনে করো এখানে ত্রিভুজ এবিসি সমানুপাতিক, মানে এটা যে এরিয়াটা, এরিয়াটা সমানুপাতিক হচ্ছে আমার বিসিএ। ঠিক আছে, এরিয়াটা সমানুপাতিক হচ্ছে কি আমার বিসিএ। এবং ত্রিভুজ ডিইএফ, ওটার যে এরিয়াটা, এটা সমানুপাতিক হচ্ছে তার ভূমি ইএফ এর। এখন আমি কি এখান থেকে অনুপাতটা লিখতে পারতাম না? এখান থেকে অনুপাতটা লিখতে পারতাম না? আমি এখানে একটা কনস্ট্যান্ট ধরে নিতাম, সমানুপাতিক ধ্রুবক ধরে নিতাম কে, দেন আমি এখান থেকে এই অনুপাতটা লিখতে পারতাম না? বলতো। ও হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তো অনুপাতটা যখন লিখতে পারি, দ্যাট মিনস আমি এতটুকু লিখা মানে এটা সমানুপাতিক। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? এবং হ্যাঁ, এই সেম জিনিসটাই আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে, জাস্ট উল্টা কাজটা করছি। সো ত্রিভুজের যদি ভূমি সমান হয় তাহলে তার ক্ষেত্রফলটা কি সমানুপাতিক হবে? হাইটের সমানুপাতিক হবে। বুঝতে পারছো এই দুটা টপিক? হ্যাঁ। আচ্ছা, এটা কি ম্যাথ লাগবে? হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে লাগবে। আচ্ছা এর পরেরটা, তো এখানে আমাদের উপপাদ্য 28 থেকে শুরু হয় তোমাদের এই চ্যাপ্টারে। উপপাদ্য 28 আমাকে বলা আছে ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। আচ্ছা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে, মনে করো আহ, এটা একটা ত্রিভুজ, সেমটা আবার দিকে নিচ্ছি। আচ্ছা, আমাকে কি বলছে? ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, তো মনে করো এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ। এখন বিসি বাহু সমান্তরাল সরলরেখা হচ্ছে ধর এখানে ডিই। এখন বলছে সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বহির্দাংশকে। তা আগে দেখি অপর বাহুদ্বয়কে। দেখো তো, এই যে ডিই যে সরলরেখাটা, এটা হচ্ছে আমার এই যে বিসি সরলরেখা সমান্তরাল। সো এটা অপর বাহুদ্বয়কে এই যে এ বি কে ডি বিন্দুতে এবং এসি কে ই বিন্দুতে ছেদ করে। সো আমাকে এখান থেকে একটা অনুপাত কি বলছে, মানে অনুপাতটা বের করতে হবে যে সমান অনুপাতে বিভক্ত করে। আবার বলছে কি, যে বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশ মানে কি? মনে করো এটা হচ্ছে এবিসি। এবার আমি এখানে এটাকে বর্ধিত করলাম, এটাকে মনে করো একটু বর্ধিত করলাম। আচ্ছা, তাহলে এই বর্ধিতাংশকে সেম ভাবে এখানে মনে করো এটা হচ্ছে আমার ডিই, যেটা কি আমার বিসি এর সমান্তরাল। এই যে বিসি এর সমান্তরাল হচ্ছে এখানে কি, এই যে ডিই।
তাহলে এই ডিইটা কি করছে, এবি কে তার বর্ধিতাংশের উপর ডি তে ছেদ করছে, এসি কে তার বর্ধিতাংশের উপর ই বিন্দুতে ছেদ করছে। এখানে আমাকে প্রমাণ করতে হবে যে তারা কি সমান অনুপাতে বিভক্ত হয়। সমান অনুপাতে বিভক্ত হয় মানে কি, এই যে দেখো তো, এই ক্ষেত্রে এটাকে লিখতে পারি কি এডি, সরি, এডি ডিভাইডেড বাই ডিবি ইজ ইকুয়াল টু এই ডিভাইডেড বাই ইসি। এই জিনিসটাকে একটু প্রমাণ করতে হবে, একটু সুন্দর করে লিখে দিই। মানে হচ্ছে যে আমার এডি ডিভাইডেড বাই ডিই ডিবি ইজ ইকুয়াল টু এই ডিভাইডেড বাই ইসি। এই জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা, মানে এই বিন্দুটা ছেদ করছে, তো সো এইটার এবং এটার অনুপাত এটার এবং এটার অনুপাতে সমান হবে। তো এই জিনিসটা একটু প্রমাণ করতে হবে। তাহলে এখন কি করা যায়, সো আমার এখানে অঙ্কন করতে হবে কিছু। সো এক্সট্রা করে যেটা অঙ্কন করব সেটা হচ্ছে আমি বি আর ই যুক্ত করব এবং সি আর ডি যুক্ত করব। বর্ধিতাংশের মধ্যে কি হবে? বর্ধিতাংশের মধ্যে সেম কাহিনী হবে, এই অনুপাতটাই সেম আসবে। অথবা এখানে দেখো যে অংশগুলো আসছে না, মনে করো এতটুকু অংশ এতটুকু অংশ, এটা যে অনুপাত হবে, এই এতটুকু অংশ এবং এতটুকু অংশের অনুপাতটাও সেম হবে। তুমি যেভাবে ইচ্ছে অনুপাত না, অনুপাতটা সেম হবে। সো একটা অনুপাত চেঞ্জ করতে পারলে, মানে একটা অনুপাত প্রমাণ করতে পারলেই হবে, বাকিগুলো আমরা যোজন বিয়োজন করে নিয়ে আসতে পারবো। কারণ অনুপাতের ক্ষেত্রে তো যোজন বিয়োজন করা যায়, সো ওই ক্ষেত্রে প্যারা নেই, যে কোনো একটা অনুপাত আনতে পারলে হবে। ঠিক আছে, সো আমি এখানে অঙ্কন করছি হ্যাঁ, কি, অঙ্কন করছি এইভাবে, মানে সি আর ডি যুক্ত করছি, বি আর ই যুক্ত করছি। ঠিক আছে, এই ক্ষেত্রে সেম কাজটা করা যায়, সি আর ডি যুক্ত করা যায় এবং বি আর ই যুক্ত করা যায়। আচ্ছা, যুক্তটা করলাম, এখন কি করব দেখো, আমি 1 নম্বর স্টেপের মধ্যে লিখতে পারতেছি যে ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিই, এই দুটো ত্রিভুজ কেন নিলাম দেখো তো, এডিই হচ্ছে এটা এবং বিডিই হচ্ছে এটা। এই দুইটা ত্রিভুজ কি আমার সেম ভূমির মধ্যে আছে না? আচ্ছা, সেম ভূমির মধ্যে থাকলে তাদের হাইটটাও সেম না। এখানে দেখো তো, ত্রিভুজ বিডিই ওর যে হাইট সেটা হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমি যেটা বলতেছিলাম যে আমরা কি করছি, একটা অঙ্কন করছি। অঙ্কনটা কি, অঙ্কনটা হচ্ছে আমরা এখানে বিআরই যুক্ত করলাম এবং সিআরডি যুক্ত করলাম। তো এখন এই উপপাদ্যটার জন্য আমি প্রথম স্টেপে কি করছি, এই দুইটা ত্রিভুজ নিছি কেন, এই যে এডিই নিছি এবং এখানে বিডিই নিছি, কারণ তাদের হাইটটা সেম, তাদের এই হাইটটা কি সেম। এই দুটো নিয়ে এখন কি করব, আমরা একটু আগে যে দুটো জিনিস শিখে আসছি দুটো অ্যাপ্লাই করব। তাহলে দেখো তো, ত্রিভুজ এডিই ওর যে এরিয়া এবং ত্রিভুজ বিডিই ওর যে এরিয়া, ওটা কিসের সমান হবে, তাদের ভূমি সমান, মানে ভূমি সমানুপাতিক হবে, কারণ তাদের হাইটটা সেম। তাহলে ভূমি হইলে কি হবে, এখানে এডি ডিভাইডেড বাই ডিবি। ঠিক আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা কি, ব্র্যাকেটের মধ্যে লিখবা এই কথাটা, যে তাদের যদি হাইট সেম হয়, তাদের যদি হাইট সেম হয় তাহলে তাদের এরিয়া কিসের সমানুপাতিক, ভূমি সমানুপাতিক। আচ্ছা, এই জিনিসটা এখানে কি সুন্দর করে লিখে দিবা। আচ্ছা, এরপর 2 নাম্বার স্টেপে আমরা অন্য দুটা ত্রিভুজ নিতে পারি, যেমন ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ ডিইসি। ঠিক আছে, কোনজন নিছি দেখো তো, এটি ডিভাইড মানে এখানে তো এবি ডিভাইডেড বাই এসি হবে না হচ্ছে। কোনটাতে, কোনটাতে, এটাতে? আচ্ছা না, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি হ্যাঁ, হ্যাঁ, জানছি, ঠিক আছে। এই ত্রিভুজের ভূমি হচ্ছে এই ক্ষেত্রে এডি, মানে আমি ধরে না নিচ্ছি। না, হ্যাঁ হ্যাঁ বুঝছি আচ্ছা, বুঝছি। ঠিক আছে, দেখো, এরপর দেখো তো ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ ডিইসি। তাহলে এডিই হচ্ছে এটা এবং ডিইসি হচ্ছে তোমার এই নিচের এটা। তাহলে ওদের যে হাইট, দুইটার হাইটই কি এটা, এই যে সেম হাইট। সো এখন আমি এই ক্ষেত্রেও লিখতে পারি যে তাদের যে এরিয়া এটা কি ভূমি সমানুপাতিক, কারণ হাইট সেম। তাহলে ত্রিভুজ এডিই ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইসি ইজ ইকুয়াল টু হবে আমার এই ডিভাইডেড বাই ইসি। এখানেও কি আমার ওই সেম কথাটা লিখতে হবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো তো, 3 নম্বরে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এখানে ডিই এবং বিসি সমান্তরাল, এটা আমাকে বলে দিছে। তো সমান্তরাল হইলে এখানে একই ভূমির উপর দুইটা ত্রিভুজ আছে, এই যে বিডিই এবং ডিইসি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে না। কেন দেখো তো, কারণ একই ভূমি, তো ক্ষেত্রফলের জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা।
সো ভূমিটা কিন্তু দোনোজনেরই সেম, এই যে ডিই, ঠিক আছে। এবং তাদের হাইট কি, হাইট এতটুকু না, দুইটা সমান্তরাল সরলরেখার মাঝখানের যে দূরত্বটা, সো তাদের হাইটও সেম। তাহলে হাইটও সেম হলে তাদের ক্ষেত্রফলটাও কি হবে, সেম হবে। তাহলে এখানে কি হবে, যে ত্রিভুজ বিডিই ইজ ইকুয়াল টু ত্রিভুজ ডিইসি, মানে তাদের এরিয়াটা কি হবে, সেম হবে। কেন? কারণ একই ভূমি ডিই ও একই সমান্তরাল রেখাযুগলের অভ্যন্তরে অবস্থিত, রেখাযুগলের মধ্যে অবস্থিত, এই জন্য। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো। এখন যদি এই দুটো ত্রিভুজ সমান হয়, তাহলে খেয়াল করে দেখো তো, এডিই ডিভাইডেড বাই বিডিই এবং এডিই ডিভাইডেড বাই ডিইসি, এই দুটো অনুপাত সেম হবে। কারণ এখানে এডিই তো কমন, আর এই দুটো এখন কি সমান প্রমাণ করলাম। তাহলে এই দুটো অনুপাত কি হবে, সেমই হবে। তাহলে এটা লেখা যাচ্ছে কি, ত্রিভুজ এডিই ডিভাইডেড বাই ত্রিভুজ বিডিই ইজ ইকুয়াল টু ত্রিভুজ এডিই ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইসি। এখন এই দুটো যদি সমান হয়, তাহলে এই দুটো জিনিসই সমান হবে। তাহলে লেখা যাচ্ছে কি, এডি ডিভাইডেড বাই ডিবি ইজ ইকুয়াল টু এই ডিভাইডেড বাই কি, ইসি। এই জিনিসটাই কি আমাকে প্রমাণ করতে হইতো, যে তারা কি একই অনুপাতে কি করে, ছেদ করে। যেখানে আমার এডি এবং বিডি এর অনুপাত, এই এবং ইসি এর অনুপাতটা কি, সেম। বুঝতে পারছো? এটা বড় ত্রিভুজটার জন্য কি অ্যাপ্লিকেবল। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপর একটা দেখো, এরপর উপপাদ্য বলছে ঠিক উল্টা জিনিসটা, যে কোন সরলরেখা একটি ত্রিভুজে দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে কি করলে, সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজটা তৃতীয় বাহু সমান্তরাল হবে। এখন এই জিনিসটা কিভাবে করব, ঠিক উল্টা কাজটা এখানে করতে হবে, আর কিছু না। ঠিক উল্টা কাজটা করতে হবে, পারবা নাকি দেখাই দিতে হবে? দেখা যায়। আচ্ছা ঠিক আছে, দেখো আমি এখান থেকে চিত্রটা নিয়ে আসতেছি। আচ্ছা, চিত্রটা নিয়ে আসলাম। এখন খেয়াল করে দেখো, 1 নম্বর স্টেপে আমি কি লিখতেছি, সেটা হচ্ছে ত্রিভুজ এডিই ডিভাইড বাই ত্রিভুজ বিডিই, এটা কিসের সমানুপাতিক হবে আমার, মানে কিসের সমান হবে, এডি ডিভাইডেড বাই ডিবি। এটি একটু আগে দেখাইছি, তাদের ভূমি সমানুপাতিক হবে। আচ্ছা, এবং ত্রিভুজ এডিই ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইসি, এটা কিসের সমানুপাতিক হবে, মানে কিসের সমান হবে, সেটা হবে তাদের ওই পাশে ভূমি সমানুপাতিক, অর্থাৎ এই ডিভাইডেড বাই ইসি। মানে এডি এর ক্ষেত্রে কিন্তু একবার কি, একবার আমার এডি কে ভূমি ধরতেছি, একবার আমার এই কে ভূমি ধরতেছি, এটা কিন্তু বোঝা উচিত। মানে আমি হাইট যাকে ধরতেছি তার সাপেক্ষে ভূমি হবে। আচ্ছা, এখন আমাকে কোশ্চেনের মধ্যে বলে দিছে যে এই অনুপাতটা সেম, কোশ্চেনের মধ্যে এই অনুপাতটা সেম বলছে। সো আমার অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার এখানে এডি ডিভাইডেড বাই ডিবি ইজ ইকুয়াল টু এই ডিভাইডেড বাই কি, ইসি। তাহলে তাদের ক্ষেত্রফলটা কি হবে, সেম হবে। ত্রিভুজ এডিই ত্রিভুজ বিডিই ইজ ইকুয়াল টু ত্রিভুজ এডিই ডিভাইড বাই ত্রিভুজ ডিইসি। আচ্ছা, এখন যদি এই অনুপাতটা সমান হয়, এই অনুপাতটা যদি সমান হয়, এবং খেয়াল করে দেখো তো, এই জিনিসটা কিন্তু এখানে কমন। সো আমার আলটিমেটলি এ ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ ত্রিভুজের ক্ষেত্রফল কি, সেম। এখন 2 নম্বর স্টেপে ত্রিভুজ বিডিই এন্ড ত্রিভুজ ডিইসি সমান হবে কেবল এবং কেবল যদি, মানে এখানে সমান হওয়ার কন্ডিশন কিন্তু একটাই কন্ডিশন, সেটা হচ্ছে কি, আমার বিসি সমান্তরাল ডিই হইতে হবে এবং ডিই তাদের ভূমি হইতে হবে, যেটা আমরা একটু আগে দেখছি। ঠিক আছে, সো এই দুটা জিনিস, মানে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হইতে হয়, এই দুটা ত্রিভুজ কোথায়, এখানে না, এই যে। তাহলে তাদের ভূমি তো সেম, ভূমিটা আমি চোখে দেখতেছি যে সেম ডিই, এবং তাদেরকে কি হইতে হবে, এই সমান্তরাল রেখাযুগলের মাঝখানে থাকতেই হবে, নাহলে সমান হবে না। সো এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল কি, যে আমার বিসি সমান্তরাল কি, ডিই। কথাটা বুঝতে পারছো?
কথাটা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এরপরের উপপাদ্য। এরপরের উপপাদ্য আমাকে বলছে ত্রিভুজে যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। হুম। আচ্ছা, জিনিসটা হচ্ছে এমন যে মনে করো এখানে একটা ত্রিভুজ আছে। আচ্ছা, এখানে একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে আমার ধরো এ বি সি। এখন এ কোণের যেটা সমদ্বিখণ্ড, এটা হচ্ছে ধরো এরকম। এই কোণের সমদ্বিখণ্ডটা হচ্ছে, আচ্ছা একটু সুন্দর করে আঁকি। হুম। তাহলে মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। তাহলে এ কোণের যেটা সমদ্বিখণ্ড সেটা হচ্ছে এটা, ঠিক আছে, ধরো ডি। এখন ও করছে কি, তার মানে বিপরীত বাহু কি, কোণ এর বিপরীত বাহু হচ্ছে আমার বিসি। এই বিসি কে তাদের সংলগ্ন বাহু দুটোর অনুপাতে ভাগ করে। অর্থাৎ এখানে ভাগ হয়েছে কোন অংশে দেখো তো, বিডি এবং সিডি তে। এই বিডি ডিভাইডেড বাই সিডি হবে আমার সংলগ্ন বাহু দুটার অনুপাত, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই কি, সি এ। এই জিনিসটা প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? এই জিনিসটা প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, তাহলে এটা প্রমাণ করার জন্য আমার এখানেও কিছু অঙ্কন করতে হবে। তো অঙ্কনটা হচ্ছে যে আমরা আমাদের যে এই তোমার ডি এর একাংশ, ওটা সমান্তরাল করে আমরা সি বিন্দুতে একটা রেখা রেখা আঁকবো, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার ডি এর সমান্তরাল। অঙ্কনটা হচ্ছে আমার ডি এর সমান্তরাল রেখা আঁকতে হবে, এবং বি এর বর্ধিতাংশ, বি এর বর্ধিতাংশ সেটাকে ছেদ করবে ই বিন্দুতে। বি এর বর্ধিতাংশ ই বিন্দুতে কি করবে, ছেদ করবে। এটা হচ্ছে কি আমার অঙ্কন। আচ্ছা, সো এইটা করার পর এবার আমরা কি প্রুফ করতে পারি? আচ্ছা, সো আমরা এখন পর্যন্ত কিন্তু এই দুটা জিনিস শিখে গেছি যে সমান্তরাল যদি হয়, মানে একটা রেখার, সরি, একটা বাহু সমান্তরাল আর একটা রেখা যদি ত্রিভুজের অভ্যন্তরে কোথাও ছেদ করে, সেটা কি করে, সমান অনুপাতে ভাগ করে। ওই জিনিসটা যদি এনি হয় এখানে মিলাতে পারি বা এনি হয় অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু কাজ হয়ে গেছে। এবার একটা জিনিস খেয়াল করো এখানে, সেটা হচ্ছে যে এখানে আমি নিজে যেটা আঁকছি, যেটা কি আমার ডি এ সমান্তরাল সিই, এটা আমি নিজেই আঁকছি, অঙ্কন করে আঁকছি। এবং দেখো তো এখানে বিই তাদের ছেদক, বিই তাদের ছেদক, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো এখানে কোণ এ ই সি ইজ ইকুয়াল টু কোণ বিএডি হবে না? এই তো কোণ দুটো হচ্ছে এখানে এ ই সি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এটা কি, কি ধরনের কোণ? অনুরূপ কোণ না? অনুরূপ কোণ, দুটো সমান হবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে ডি এ সমান্তরাল সিই, এবং ওর কিন্তু আরেকটা ছেদক আছে এই যে নিচে, সরি নিচে না, এটা যদি চিন্তা করি, এসি যদি চিন্তা করি, এসি তাদের ছেদক, এসি যদি তাদের ছেদক হয়, এবার খেয়াল করে দেখো তো এখানে এই কোণটা এবং এই কোণটা কি হবে, একান্তর কোণ হবে। তাহলে কোণ এ সিই ইজ ইকুয়াল টু কোণ ডি এ, সরি সিএডি, সরি ডিএসি, ঠিকই তো লিখছি, ডিএসি। তাহলে কি জন্য সমান হবে? এটা হচ্ছে কি তাদের একান্তর কোণ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এডি কি ছিল, এডি ছিল তাদের কি, মানে এডি ছিল কোণ এ এর সমদ্বিখণ্ড। সো আমার এই কোণটা এবং এই কোণটা তো সমান, 2 নাম্বার। কিন্তু এখানে লিখবো এইভাবে যে কিন্তু আমার এই দুটা কোণ তো সমান, যে কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি। কেন? কারণ এডি হচ্ছে তার কোণ সমদ্বিখণ্ড, মানে এডি হচ্ছে কোণ এ এর সমদ্বিখণ্ড। এখন বিএডি এবং ডিএসি যদি সমান হয়, এই যে দেখো তো এখানে বিএডি এবং ডিএসি যদি সমান হয়, তাহলে এইসি এবং এসিও সমান হবে। তাহলে সুতরাং কোণ এইসি ইজ ইকুয়াল টু কোণ এসিই হবে। আচ্ছা, এখন জিনিস খেয়াল করো তো এই দুটা কোণ আছে কোথায়, এই যে এখানে আছে। তো এখন আমি যদি ত্রিভুজ
এ ই সি এটার মধ্যে চিন্তা করি, খেয়াল করে দেখো তো এখানে এই দুটা কোণ যদি সমান হয়। হুম হুম হুম। সমদ্বিবাহু ত্রিভুজ না? এটা তো আমি জানি না, এটা আমাকে এখন প্রুফ করতেছি, আমি জানি না, এটা যে কোনো কিছু আরে হইতে পারতো। AEC তো সমদ্বিবাহু ত্রিভুজই হবে। কিভাবে হবে এটা কি তুমি জানতা? ভূমি সংলগ্ন দুটো কোণ সমান। এই তো, ভূমি সংলগ্ন কোণ তো এখন আমি পাইছি, আগে কি পাইছি এটা তো আমি এখন প্রমাণ করছি। সো এই দুটা হ্যাঁ যদি সমান হয় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হবে, তাহলে এখান থেকে আমি পাইছি কি এসি ইজ ইকুয়াল টু কি এই। হ্যাঁ, তো আমি তো তাই বললাম। হ্যাঁ এটাই তো বলতেছি যে এসি ইজ ইকুয়াল টু কি পাইছি আমি, এই পাইলাম। আচ্ছা, তো এটা করে আমার লাভ কি? ধৈর্য ধরো না, এটা তো আমি প্রমাণ করলাম, এটা তো ছিল না আগে, তাই না? হ্যাঁ এটা তো আগে ছিল না, মাত্র প্রমাণ করলাম। এখন দেখো না, আমাকে হ্যাঁ। টাইম দাও না, দেখাচ্ছি। এখন 3 নম্বরে দেখো, এখানে ডি এ সমান্তরাল সিই, ডি এ সমান্তরাল কি সিই। এখন খেয়াল করে দেখো তো, ডি এ যদি সি সমান্তরাল হয়, আমি যদি পুরা বিইসি ত্রিভুজের মধ্যে চিন্তা করি, পুরা বিইসি ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ বিইসি এ, তাহলে এখান থেকে লিখতে পারতেছি আমি বিডি ডিভাইডেড বাই ডিসি। এখানে দেখো তো, এই যে বিডি ডিভাইডেড বাই ডিসি ইজ ইকুয়াল টু কি হবে, বি এ ডিভাইডেড বাই কি এই, বি এ ডিভাইডেড বাই কি এই। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আমার এ ই ইজ ইকুয়াল টু কিন্তু কি এসি, ঠিক আছে? এ ই আর এসি কিন্তু কি সেম। সো আমি এখান থেকে লিখতে পারতেছি যে বিডি ডিভাইডেড বাই ডিসি ইজ ইকুয়াল টু কি হবে, বি এ ডিভাইডেড বাই এ এর জায়গায় কি লিখবো, এসি লিখলাম। So আমার এই জিনিসটা চলে আসছে, ঠিক এই জিনিসটা কি এখানে প্রমাণ করলাম। 3 নাম্বার ইয়াতে কিভাবে লিখলেন এটা, যে BD ডিভাইডেড বাই DC ইজ ইকুয়াল এই টু যে BE ডিভাইডেড বাই? এই যে উপপাদ্য 28, উপপাদ্য 28, রিজন টু উপপাদ্য 28। এটা কিন্তু অনেক কাজে লাগবে, যে একটা একটা বাহু সমান্তরাল আর একটা বাহু যদি থাকে, ওইটা অপর বাহুগুলাকে সমান অনুপাতে ভাগ করে। অর্থাৎ দেখো এখানে দুইটা ভাগ হয়েছে না, একটা হচ্ছে এডি এবং বিডি, আবার এই বাহুতে দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে ইসি। তাহলে এই ভাগ দুটার অনুপাত সেম হবে, অর্থাৎ এডি ডিভাইড বাই বিডি ইজ ইকুয়াল টু কি হবে, এই ডিভাইড বাই ইসি, এই অনুপাতটা সেম হবে। এটা আমি এখানে প্রমাণ করছি, এই সেম জিনিসটা আমি এখানে কি অ্যাপ্লাই করছি। এই যে এটা হচ্ছে আমার উপপাদ্য 28। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, ইজি আছে। হ্যাঁ, ইজি আছে। এবার দেখো তো, এখানে বলছে আমি উপপাদ্য 31 যে ত্রিভুজে যে কোনো বাহু অপর দুই বাহুর অনুপাত বিভক্ত হলে বিভাগ বিন্দু হতে বিপরীত শীর্ষ পর্যন্ত অঙ্কিত রেখাংশ উক্ত শিরোকোণের সমদ্বিখণ্ডক হবে। অর্থাৎ আমাকে বলতে গেছে এটার উল্টা কাজটা করতে হবে। পারবা তো? পারবা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কি করবে একটু দেখে নিবা, কিছু না, বইটা রিডিং পড়লে বুঝবা সেম জিনিসটা কি উল্টা কাজ করছে, আর কিছু না। আচ্ছা, তো এখন এখান থেকে আমাদের অনুশীলনী শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন এখান থেকে অনুশীলনী শুরু হচ্ছে। এখন অনুশীলনীর মধ্যে প্রথম যে ম্যাথটা, সেটা আমাকে বলছে যে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমদ্বিখণ্ডক দ্বয় বিপরীত বাহুটিকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে, এক্স ওয়াই ভূমি সমান্তরাল হলে প্রমাণ করো যে ত্রিভুজটা সমদ্বিবাহু। আচ্ছা, তাহলে এটা মনে করো আমার ত্রিভুজটা, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। এখন কোণ বি এর সমদ্বিখণ্ডক, কোণ বি এর সমদ্বিখণ্ডক ধরে এখানে কি এক্স এ ছেদ করছে, এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক মনে করো এখানে আমার ওয়াই তে ছেদ করছে। সো এক্স ওয়াই কি করলাম, যোগ করলাম। আর এক্স ওয়াই যোগ করার পর আমাকে বলছে প্রমাণ করতে হবে যে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ আমার প্রমাণের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে এ বি ইজ ইকুয়াল টু বিসি, এটা প্রমাণ করা। আচ্ছা, এখন দেখো এখানে আমি কি করতে পারি, সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এ কোণ বি এর সমদ্বিখণ্ডকে, কোণ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে আমার বিএক্স। তাহলে এখান থেকে লিখতে পারতেছি কি দেখো তো, এই যে এটা যদি এটা বলো। এটা যদি সমবাহু ত্রিভুজ হতো হুম, তাহলে কি এটা ছিল না? সমবাহু ত্রিভুজ হলে কি হইতো? মানে
সমবাহু ত্রিভুজ হলে কি এক্স ওয়াই সমান্তরাল বিসি হতো না? হইতো তো, আমাকে এটা প্রমাণ তাহলে করতে হবে। এটা তাহলে ওনারা কিভাবে সিকিউরিটি দিচ্ছে যে এটা সমদ্বিবাহুই হতে হবে? আচ্ছা, আমি এটা ম্যাথটা করানোর পর বলতেছি যে এটা কিভাবে বুঝছি এটা সমদ্বিবাহু, এটা হবে সমবাহু হইতে পারে নাও হইতে পারে, কিন্তু সমদ্বিবাহু এটা হবে কিভাবে এটা আমি ম্যাথটা করার পর বলতেছি। দেখো এখানে এবিসি এর মধ্যে, এবিসি এর মধ্যে দেখো তো কোন বি এর সমদ্বিখণ্ডক যদি বিএক্স হয়, এই যে বিএক্স যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে কি করবে, এ বাহু এবং এই খণ্ডের অনুপাত, এ বাহু এবং এই খণ্ডের অনুপাতে কি হবে, সেম হবে, যেটা কি ছিল একটু আগে উপপাদ্যে প্রমাণ করছি। তাহলে এখানে আমি লিখতে পারতেছি কি দেখো তো, এ এক্স ডিভাইডেড বাই এক্স সি, মানে এই খণ্ডগুলোর অনুপাত, আগে খণ্ডগুলোর অনুপাত দিতেছি, এই দুটা খণ্ডের অনুপাত এই দুটা বাহুর অনুপাতের সমান হবে। তাহলে ইজ ইকুয়ালটা কি হবে আমার, এ বি ডিভাইডেড বাই কি বিসি। এটা কি জন্য কোথেকে আসছে, এটা ছিল উপপাদ্য কয় নাম্বার, উপপাদ্য 30, উপপাদ্য 30। ঠিক আছে, উপপাদ্য 30-এর যে হেডিংটা ছিল এই হেডিংটা এখানে লিখবা, আমি জাস্ট এখানে হিন্টস দিয়ে রাখলাম। এবার 2 নম্বরে সেম কাজটাই করব, যে কোন সি এ সমদ্বিখণ্ডক নিয়ে, যে ত্রিভুজ এ বি সি এ, কোন সি এ সমদ্বিখণ্ডক হচ্ছে কি আমার সি ওয়াই। তাহলে একইভাবে এখানে সি ওয়াই যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এই দুটা খণ্ডের অনুপাত এই দুই পাশে দুটা বাহুর অনুপাত কি সমান হবে। তাহলে এখানে এ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই বি ইজ ইকুয়াল টু এ সি ডিভাইডেড বাই বিসি হবে, এই যে সেম কারণে উপপাদ্য 30। আচ্ছা, এখন খেয়াল করে দেখুন, আমাকে কোশ্চেনের মধ্যে বলেই দিছে, কোশ্চেনের মধ্যে বলেই দিছে যে এক্স ওয়াই আর বিসি কি সমান্তরাল। তো যদি সমান্তরাল হয় তাহলে আমি পড়ছিলাম না একদম শুরুর উপপাদ্য, উপপাদ্য 28-এ, যে যদি একটা বাহু সমান্তরাল আর একটা বাহু থাকে এবং ওটা যদি অপর বাহু দুটাকে ছেদ করে, মানে একটা রেখা যদি অপর বাহু দুটাকে ছেদ করে তাহলে তাদের খণ্ডিতাংশের যে অনুপাতগুলা এগুলো সমান হবে। আচ্ছা, এখন আমাকে কোশ্চেনের মধ্যে বলেই দিছে যে আমার যে এক্স ওয়াই, আমার যে এক্স ওয়াই এটা কিসের সমানুপাতিক, সরি সমান্তরাল, এটা হচ্ছে কি বিসি এর সমান্তরাল। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি যে এ ওয়াই ডিভাইডেড বাই, এই যে এ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই বি ইজ ইকুয়াল টু হবে আমার এ এক্স ডিভাইডেড বাই এক্স সি। এখন খেয়াল করে দেখো, আমি খেয়াল করে দেখো যে এ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই বি কোথায় আছে, এই যে এ ওয়াই ডিভাইড বাই ওয়াই বি, এবং এ এক্স ডিভাইড বাই এক্স সি, এ এক্স ডিভাইড বাই এক্স সি। এখন এই দুটা যদি সমান হয় তাহলে আলটিমেটলি কি হবে, এই দুটাও সমান হবে। তাহলে এটা যদি আমার 1 নম্বর ইকুয়েশন, এটা ধরো আমার 2 নম্বর ইকুয়েশন, এটা ধরো আমার 3 নম্বর ইকুয়েশন। তাহলে এখন 1, 2 এবং 3 এই তিনটাকে কম্বাইন করে কি পাচ্ছি, যে এ বি বাই বিসি এসি বাই বিসি এর সমান, এ বি ডিভাইডেড বাই বিসি ইজ ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই বিসি এর সমান। এবং দেখো তো এই অনুপাতটার মধ্যে, এই যে মানে সমান করলাম দুটো অনুপাত, এখানের মধ্যে এই বিসিটা কমন না, মানে বিসিটা তো সেম। সো বিসিটা যদি সেম হয় তাহলে আলটিমেটলি এই যে এ বি এবং এসিটাও কি হবে, সেম হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি যে এ বি ইজ ইকুয়াল টু এসি। তাহলে এটা কি হবে, সমদ্বিবাহু হবে, সমদ্বিবাহু হবে। এখন তুমি যে বললা যেটা সমবাহু ত্রিভুজের জন্য অ্যাপ্লিকেবল হতো কিনা, অবশ্যই হতো। কিন্তু এবার তুমি একটু চিন্তা করো তো, এই সেম জিনিসটা যদি একটু বেশি চওড়া ত্রিভুজের জন্য হইতো, একটা চওড়া ত্রিভুজের জন্য কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল। সো এটা কিন্তু সমবাহু ত্রিভুজ হতো না, তুমি এটা করে দেখো, চওড়া একটা ত্রিভুজের জন্য এটা কিন্তু সেম জিনিসই আসে, এটা হাতে কলমে এঁকে দেখো। কথাটা বুঝতে পারছো, এটা বুঝছো কেমনে করছি? হ্যাঁ। আচ্ছা, ওই এটা কিন্তু তিন একটা, নাম্বার হ্যাঁ ভাবে দিছে। 3 নাম্বারটা, এটা উপপাদ্য 28। ও তুমি বারবার মেইন জিনিসটা ভুলে যাচ্ছ। ঠিক আছে, মেইন হ্যাঁ মা- মেইন যে উপপাদ্যটা, মেইন যে উপপাদ্যটা ছিল সেটা কি ছিল, যে কোনো একটা বাহু সমান্তরাল আরেকটা রেখা যে বিন্দুগুলোতে ছেদ করবে ওখানে খণ্ডিতাংশগুলো অনুপাত সেম হবে। এই জিনিসটা মনে রাখো, এটা দিয়ে আমি অনেকগুলো ম্যাথ করতেছি। ঠিক আছে, এটা তুমি বারবার ভুলে যাচ্ছ। আচ্ছা, এরপরের ম্যাথ দেখো, এরপরের ম্যাথ হচ্ছে যে প্রমাণ করো যে কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখাকে দুটি সরলরেখা ছেদ করলে অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে। আচ্ছা, এটা খুবই ইজি। দেখো তো, মানে কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখা, সো আমি ধরো র্যান্ডমলি কয়েকটা আঁকি। ধরো এটা হচ্ছে আমার একটা সরলরেখা, এটা হচ্ছে আমার আরেকটা সরলরেখা, সমান্তরাল হয়েছে হয়নি, এটা ধরো একটা সমান্তরাল, এটা ধরো আরেকটা সমান্তরাল, হচ্ছে না কেন, এরপর এটা ধরো কি আরেকটা সমান্তরাল,
এবং যে কোনো দুটো একটা সরলরেখা তাদেরকে ছেদ করে গেছে। সো র্যান্ডম দুটো সরলরেখা কি করছে, তাদের কি করছে, ছেদ করে গেছে। আচ্ছা, এখন আমি মনে করি সেটা হচ্ছে কি আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে কি আমার ডি, এটা হচ্ছে কি আমার ই, এটা হচ্ছে এফ, এবং এখানে তোমার এটা হচ্ছে ধরো পি, মনে করি হচ্ছে পি কিউ আর এস টি ইউ। আচ্ছা, সো এখানে দেখো তো আমার যে সমান্তরাল সরলরেখা ছিল সেগুলো কি ছিল, এ বি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ, এবং র্যান্ডম রেখা দুটো কি, সেটা হচ্ছে আমার পি কিউ আর রেখা এবং এস টি ইউ রেখা, নিজের মতো করে লিখছি, তা আমার কিছু না। এখন আমাকে প্রমাণ করতে হবে অনুরূপ যে অংশগুলো এগুলো সমানুপাতিক। অনুরূপ অংশ বলতে এই যে পি কিউ ডিভাইড বাই কিউ আর, এস টি ডিভাইড বাই টি ইউ, এগুলোর অনুপাত কি, সেম হইতে হবে। অথবা পি কিউ এবং এস টি এর অনুপাত কিউ আর এবং ইউটি এর অনুপাতে কি, সেম হইতে হবে। এই জিনিসটা কিন্তু আসলে ইজি। জাস্ট একটা ত্রিভুজ আঁকো, এখানে একটা ত্রিভুজ যুক্ত করে দাও, মানে এঁকে ফেলো। তো অঙ্কনটাকে আমি বেগুনি কালি দিয়ে আঁকতেছি। এখানে এস এবং আর যুক্ত করছি, এস এবং আর যুক্ত করছি। খেয়াল করে দেখো এখানে ও বিন্দুতে ধরে ছেদ করছে। এখন এক নাম্বার ত্রিভুজ পি আর এস, এই যে ত্রিভুজ পি আর এস, পি আর এস, এখানের মধ্যে খেয়াল করে দেখো তো, এই যে এই রেখাটা এবং এই রেখাটা যদি সমান্তরাল হয়, দ্যাট মিনস কি, পি এস এর সমান্তরাল হচ্ছে এখানে কিউ ও, তাই না? পি এস সমান্তরাল হচ্ছে আমার কিউ ও। এখন যদি একটা বাহু সমান্তরাল একটা রেখা থাকে এবং এটা যদি দুটো অংশে ছেদ করে, ছেদাংশের অনুপাতগুলো সেম হয়, তাহলে উপপাদ্য 28 অনুযায়ী আমি লিখতে পারতেছি যে পি কিউ ডিভাইডেড বাই কিউ আর ইজ ইকুয়াল টু কি হবে আমার এস ও ডিভাইডেড বাই ও আর। এটা কিসের জন্য লিখছি, এটা হচ্ছে আমার উপপাদ্য 28 অনুযায়ী। ঠিক একইভাবে 2 নম্বরের স্টেপে দেখো তো, আমি যদি এটার জন্য লিখি এস আর ইউ, এটার জন্য লিখি, তাহলে এই ত্রিভুজের জন্য কি সেম কাহিনী, ত্রিভুজ এস আর ইউ, এখানেও সেম কাহিনী। সেটা কি, আমার ওটি সমান্তরাল হচ্ছে কি আর ইউ, তাহলে এখানে আমার এস ও ডিভাইডেড বাই ও আর ইজ ইকুয়াল টু কি হবে আমার এস টি ডিভাইডেড বাই টি ইউ। ঠিক আছে, এই জিনিসটা কোথেকে লিখলাম, উপপাদ্য 28 থেকে লিখলাম। আচ্ছা, এখন এখানে দেখো এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এখন এই দুটা ইকুয়েশনের মধ্যে খেয়াল করে দেখো, এস ও ডিভাইডেড বাই ও আর এবং এস ও ডিভাইড বাই ও আর সেম আছে। তো বাকি বাকি যে অনুপাতগুলো ওগুলো কি হবে, সেম হবে। তাহলে পি কিউ ডিভাইডেড বাই কিউ আর ইজ ইকুয়াল টু কি হবে এস টি ডিভাইডেড বাই টি ইউ। প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো, ইজি ছিল এটা, বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এই সেম একটা উপপাদ্য উপপাদ্য 28টাই সবখানে আমি অ্যাপ্লাই করবো, আর কিছু নেই। এবার এটা দেখো, এখানে বলছে যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় এদের ছেদবিন্দুতে একই অনুপাতে বিভক্ত হয়। আচ্ছা, তো মনে করো আমি একটা ট্রাপিজিয়াম আঁকলাম এখানে। তো এটা হচ্ছে আমার এ বি সি ডি। আচ্ছা, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়, তাহলে এখানে ধরো আমার এসি এবং এখানে হচ্ছে কি আমার বিডি। আচ্ছা, এখন এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে, ধরো এটা ও বিন্দুতে যদি ছেদ করে, একই অনুপাতে ছেদ করে, তাহলে এখান থেকে এ ও, তাহলে অনুপাতটা কি হবে দেখো তো, এ ও আর ও সি এর অনুপাত বি ও এবং ও ডি এর অনুপাতের সমান হবে। এই জিনিসটা প্রুফ করতে হবে আমাকে, যা আলটিমেটলি আমাকে প্রুফ করতে হবে যে এ ও ডিভাইডেড বাই ও সি ইজ ইকুয়াল টু হবে আমার বি ও ডিভাইডেড বাই ও ডি। এটা সমান হবে, এটা আমাকে প্রুফ করতে হবে। আচ্ছা, এখন আমাকে তো এনিহাও উপপাদ্য 28 ইউজ করতে হবে, তো আমার এখানে একটা সমান্তরাল রেখা লাগবে না, বলো তো? এটা নিজে থেকে আঁকতে হবে না? হ্যাঁ, এটা কিভাবে আঁকা যায়, মানে মানে কোন দিক দিয়ে আঁকলে এটা সুবিধা হবে, একটু বলো দেখি, একটু মাথায় খাটাও। কিসের সমান্তরাল করবো, এ মানে বি এর? মানে কোন একটা সমান্তরাল তো লাগবে, তাই না, যাতে আমি উপপাদ্য 28 ইউজ করতে পারি। এসি আর বিডি এর মধ্যবিন্দু সংযোগ। না না, মধ্যবিন্দু না, আমি জাস্ট এই যে ছেদ করছে না, এই হ্যাঁ। যে এখানে একটা সরল হবে, এখানে একটা সমান্তরাল সরলরেখা আঁকবো। ঠিক আছে, এই যে ই এফ,
আমি এমনভাবে আঁকছি যে এটা কি আমার এ বি এর সমানুপাতিক, মানে এ বি এর সমান্তরাল হয়। ঠিক আছে, তো আমার অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে এ বি সমান্তরাল ই এর, এটাই হচ্ছে আমার অঙ্কন, আর কিছু না। এখন এই অঙ্কনটা ইউজ করে আমি কি করবো, মানে যেহেতু আমি সমান্তরাল লাগছে, এখন আমি কি করতে পারবো, Google 28 ইউজ করতে পারবো। ঠিক আছে, সো ওইটার জন্য কি করা যায় দেখো তো। এক নম্বরে ত্রিভুজ এসিবি, এই যে এসিবি ক্ষেত্রে একটু খেয়াল করো, এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এখানে আমার ও এফ সমান্তরাল কি এবি, ও এফ সমান্তরাল হচ্ছে আমার এবি। তাহলে আমি এখানে লিখতে পারতেছি, যে ও সি আর এ ওর যে অনুপাতটা সি এফ এবং এফ বি এর অনুপাতটা কি সেম। সুন্দর সুন্দর করে লেখার জন্য কি এটা আগে লিখলাম। তাহলে এ ও ডিভাইডেড বাই ও সি ইজ ইকুয়াল টু কি হবে আমার বি এফ ডিভাইডেড বাই কি আমার এফ সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি উপপাদ্য 28। আচ্ছা, একইভাবে ত্রিভুজ এডিবি, এডিবির ক্ষেত্রে এই ত্রিভুজটার জন্য এখানেও কি আমার একইভাবে ও ই সমান্তরাল হচ্ছে আমার এ বি এ। তাহলে আমি এখানে আমার অনুপাতগুলো লিখতে পারতেছি যে বিও ডিভাইডেড বাই ওডি ইজ ইকুয়াল টু এ ই ডিভাইডেড বাই কি ইডি। এটাও কি আমার উপপাদ্য 28। আচ্ছা, এখন 3 নাম্বার ধাপের মধ্যে একটু খেয়াল করো। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা একটু আগে জিনিস একটু প্রমাণ করছিলাম, এই যে এই জিনিসটা যে কতগুলা পরস্পর সমান্তরাল সরলরেখা, দুটা সরলরেখা যদি ছেদ করে তাহলে তো অনুরূপ অংশগুলো সেম হয়। মানে জিনিস খেয়াল করো তো, আমি তো জানি যে ট্রাপিজিয়ামে সিডি এবং এবি সমান্তরাল, আমি এ বি এর সমান্তরাল করে ইএফ আঁকছি। সো আমার এই যে সিডি, ইএফ এবং এবি তিনোটাই কি সমান্তরাল সরলরেখা, এবং তাদেরকে ছেদ করছে কি এই যে এডি এবং এই যে বিসি সরলরেখা। এখন তাহলে এই যে অনুরূপ যে অনুপাতগুলো, এই অনুরূপ অনুপাতগুলো কি হবে সেম হবে না, মানে অনুরূপ যে অংশগুলো এগুলো অনুপাত সেম হবে না। বুঝতে পারছি এই কথাটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি যে এ ই ডিভাইডেড বাই ইডি ইজ ইকুয়াল টু বি এফ ডিভাইডেড বাই কি হবে এফ সি। এই জিনিসটা কোত্থেকে আসছে? 2 নাম্বার থেকে, মানে 2 নাম্বারে যে কথাটা লিখছি ওই কথাটা থেকে আসছে। আচ্ছা, এখন যদি এই দুটো সমান হয়, খেয়াল করে দেখো, এই যে এডি ডিভাইড বাই ইডি এবং বিএফ ডিভাইড বাই এসি দুটো সমান, তাহলে আমার এ বাদ বাকি দুটো অংশ কি হবে সমান হবে। সুতরাং আমার এ ও ডিভাইডেড বাই ও সি ইজ ইকুয়াল টু বি ও ডিভাইডেড বাই ওডি। এই জিনিসটা কি করতে হতো? প্রমাণ করতে হতো। এটাই প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এরপর 4 নাম্বার আমাকে বলছে প্রমাণ করো যে 4 নাম্বার আমাকে বলছে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল। ও, বুঝতে পারছি। দেখো, সেটা হচ্ছে এই যে একটু আগে একটা ট্রাপিজিয়াম আঁকছিলাম না, এই যে একটু আগে ট্রাপিজিয়াম আঁকছিলাম, তো ট্রাপিজিয়ামটা ধরে এরকম যে এ বি সি ডি। আচ্ছা, তো আমাকে বলছে তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। সো বিসি এর মধ্যবিন্দু ধরো আমার, মানে এডি এর মধ্যবিন্দু ধরো আমার ই, বিসি এরটা হচ্ছে আমার এফ, এই দুটোকে আমি যুক্ত করলাম। আমাকে প্রমাণ করতে হবে যে সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল, অর্থাৎ তিনটারই সমান্তরাল, অর্থাৎ এ বি সমান্তরাল ই এফ সমান্তরাল কি সিডি। আচ্ছা, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা কিভাবে প্রমাণ করা যায়? আচ্ছা দেখো তো, আমরা একটু আগে একটা জিনিস পড়ছিলাম, এই যে সেম জিনিসটা যে কতগুলো সমান্তরাল বাহুকে, সরি কতগুলো সমান্তরাল রেখাকে যদি দুইটা সরলরেখা ছেদ করে, এই যে অনুরূপ যে, মানে অনুরূপ যে ছেদাংশগুলো এগুলো অনুপাত কি হবে সেম হবে। সো আমি যদি এনিহাও এই দুইটাকে, মানে এই অনুপাতগুলো সেম করতে পারি, তাহলে কি আমি বলতে পারতেছি না তিনটা সমান্তরাল এবং এডি এবং বিসি তাদের কি ছেদ করে গেছে? এই কথাটা লিখতে পারবো না তখন?
মানে জিনিসটা বুঝছো আমি কি করতে চাইতেছি এখানে? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো তো, এখন আমি করতেছি কি, আমি এটাকে বাড়াই দিচ্ছি। ঠিক আছে, ধরো পি বিন্দুতে ছেদ করছে, সবগুলাকে বর্ধিত করে দিছি, তাহলে পি বিন্দুতে কি করছে, ছেদ করছে। এখন এখান থেকে ত্রিভুজ পি সি ডি, পুরা বড় ত্রিভুজটা নিছি, একদম ত্রিভুজ পি সি ডি, এর মধ্যে এ বি সমান্তরাল সিডি, আমি জানি কারণ এটা ট্রাপিজিয়ামের অংশটাই। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমার এ বি সমান্তরাল কি, সিডি, তাহলে আমি লিখতে পারতেছি কি, পি এ ডিভাইডেড বাই এডি ইজ ইকুয়াল টু পিবি ডিভাইডেড বাই কি, বিসি। এই যে পি এ ডিভাইডেড বাই এডি ইজ ইকুয়াল টু কি হবে, পিবি ডিভাইডেড বাই বিসি। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এখন যোজন করব। যোজন মানে কি, জাস্ট লবগুলো যোগ হবে, মানে লব এবং হর যোগ যোগ হবে উপরে। তাহলে এখানে পি এ প্লাস এডি ডিভাইডেড বাই এডি ইজ ইকুয়াল টু কি হবে, এখানে পিবি প্লাস বিসি ডিভাইডেড বাই কি, বিসি। যোজন করছি। ঠিক আছে, যোজনের ক্ষেত্রে মানে যোজনটা আমরা যে কোনো ভাবে করতে পারতাম, আমাদের ইচ্ছে হচ্ছে যে আমরা উপরের মধ্যে কি লব এবং হর যুক্ত করব, করলাম। তাহলে খেয়াল করো তো, এখানে পি এর সাথে যদি আমি এডি যুক্ত করি তাহলে কি হবে, পুরা বাহুটাই পাবো। তাহলে পিডি ডিভাইডেড বাই এডি ইজ ইকুয়াল টু কি হবে, এখানে দেখো বিডি আর বিসি, তাহলে এখানে সরি, বিডি আর বিসি, বিডি কেমন আসলে এখানে, আচ্ছা না এখানে পিবি লিখছিলাম, সরি, পিবি প্লাস বিসি হবে। তাহলে এই যে পিবি এর সাথে যদি আমি বিসি যুক্ত করি তাহলে পুরা বাহু পিসি পাবো, তাহলে পিসি ডিভাইডেড বাই কি হবে, বিসি পাইলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে এডি আছে, এই যে এডি ওটা মধ্যবিন্দু যদি ই হয় তাহলে আমি লিখতে পারি না যে এডি হচ্ছে কি আমার 2 × ডিই। ঠিক আছে, কারণ মধ্যবিন্দু এখানে, তাহলে আমি এটার জায়গায় লিখতে পারতেছি যে পিডি ডিভাইডেড বাই 2 × ডিই ইজ ইকুয়াল টু পিসি ডিভাইডেড বাই 2 × সিএফ। কেন লিখতে পারতেছি, কারণ ই আর এফ হচ্ছে কি আমার মিডল পয়েন্ট। আচ্ছা, এখন উভয় পাশ থেকে কি করতে পারতেছি, আমি দুইটা বাদ দিয়ে দিতে পারতেছি, তাহলে দুইটা বাদ দিয়ে দিলে কি থাকতেছে আমার, পিডি ডিভাইডেড বাই ডিই ইজ ইকুয়াল টু পিসি ডিভাইডেড বাই কি, সিএফ। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এই জিনিসটা ইচ্ছা করে ত্রিভুজ দিয়ে করছি, কারণ এখানে এ পুরা ত্রিভুজের জন্য যদি আমার পিই এবং ইডি এর অনুপাত পিএফ এবং এফসি এর অনুপাতে সমান হয়, এটা মানে কি আমার ইএফ এবং সিডি সমান্তরাল না। এই কথাটা বুঝছো? একদম উপপাদ্য 28টাই আমার অ্যাপ্লাই করছি, যাতে ওই প্যারেশানির মধ্যে যাইতে না হয়, সরলরেখার প্যারেশানিতে। জাস্ট উপপাদ্য 28টাই আমি আবার এখানে প্রমাণ করছি। বুঝতে পারছো? বুঝছো জিনিসটা? হ্যাঁ। তাহলে এইটা থেকে আমি কি লিখতে পারতেছি, এটা থেকে আমি লিখতে পারতেছি যে ইএফ সমান্তরাল হচ্ছে কি, সিডি। এবং আমি তো জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এ বি সমান্তরাল কি, সিডি। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয়, মানে এই দুটার কেস যদি সত্য হয়, তাহলে তিনোটাই সমান্তরাল। তাহলে এ বি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা বারবার আসছে পরীক্ষার মধ্যে। বুঝতে পারছো? বুঝছো? হ্যাঁ। 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 আচ্ছা, এরপরটা আমাকে বলছে যে এবিসি ত্রিভুজের এডি ও বিই মধ্যমা, এডি এবং বিই মধ্যমাত্রায় পরস্পর জি বিন্দুতে ছেদ করে, জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিই এর সমান্তরাল রেখাংশ এসি কে, ওরে বাবা অনেক কিছু লিখছে। আচ্ছা, আমরা একে কে করতেছি, এন্ড আলটিমেট মানে ইম্পর্টেন্ট আছে, কিন্তু এটা অনেকবার আসছে। এটা কোশ্চেনটা দেখতে ভয়ানক, যদিও সলভটা দুই লাইন। তো মনে করো এটা হচ্ছে যে ত্রিভুজটা, সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। আচ্ছা, ভালো। এখন এখন আমাকে কি বলছে যে এডি এবং বিই মধ্যমা। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে আমার এডি, এডি মধ্যমা, এবং এটা হচ্ছে ধরো আমার বিই মধ্যমা। এখন আমাকে বলছে কি যে জি বিন্দুর মধ্য দিয়ে, আচ্ছা মধ্যমাগুলো যেখানে ছেদ করবে সেটা তো আমার জি বিন্দু অথবা ভর কেন্দ্র। এখন আমাকে বলছে যে জি বিন্দুর মধ্য দিয়ে ডিই এর সমান্তরাল, ডিই হচ্ছে এটা,
তাহলে ডিই সমান্তরাল জি বিন্দুর মধ্য দিয়ে ধরো এটা রেখাংশ এসি কে আমার এফ বিন্দুতে ছেদ করছে, তাহলে প্রমাণ করতে হবে যে আমার এসি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 6 EF, এটা প্রমাণ করতে হবে। তুমি কি প্রশ্নটা বুঝছো? প্রশ্নটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এটা যখন প্রমাণ করতে হবে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, মধ্যমা কি করে, মধ্যমা সরি ভর কেন্দ্র কি করে, একটা মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে 1 নম্বর স্টেপে কি হবে, যদি জি আমার ভর কেন্দ্র হয়, জি যদি ভর কেন্দ্র হয়, তাহলে আমার এখানে এজি ইস টু জিডি এটা কি হবে আমার 2:1 হবে। আচ্ছা, এবার 2 নম্বর স্টেপে খেয়াল করো, আমি যদি জাস্ট এই যে এ ডিই এই ত্রিভুজটা নিয়ে কথা বলি, তাহলে এখানে দেখো তো ডিই এর সমান্তরাল আমার জিএফ, এটা আমাকে বলেই দিছে যে জি বিন্দুর মধ্য দিয়ে ডিই এর সমান্তরাল রেখাংশ। তাহলে এখানে ত্রিভুজ এ ডিই এর মধ্যে আমার ডিই সমান্তরাল হচ্ছে জিএফ, তাহলে আমি কি লিখতে পারতেছি যে এজি ডিভাইডেড বাই জিডি ইজ ইকুয়াল টু এএফ ডিভাইডেড বাই কি এফই। আমি যেহেতু এখানে এই দুটার অনুপাত আমি একটা নিউমেরিক্যাল ভ্যালু জানি, দ্যাটস ওয়াই আমি এই ত্রিভুজটা নিছি যাতে আমি একটা অনুপাত ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিখতে পারতেছি কি যে 2/1 ইজ ইকুয়াল টু কি হবে আমার এএফ ডিভাইডেড বাই কি এফই। আচ্ছা, এখন যদি আমি যোজন করি তাহলে কি হবে, উপরে ধরো 2+1, নিচে হচ্ছে শুধু 1, আর এখানে কি হবে এএফ প্লাস এফই ডিভাইডেড বাই কি এফই। আচ্ছা, তাহলে 2+1 হচ্ছে কি আমার 3, 3/1 ইজ ইকুয়াল টু কি হবে, আচ্ছা এএফ প্লাস এফই, এই যে এএফ প্লাস এফই যুক্ত করলে কি হবে, এই পুরা এই পাবো না, তাহলে এখানে লিখলাম হচ্ছে আমার এই, আর এখানে লিখলাম কি আমার এফই। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি যে এই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3 × এফই। আচ্ছা, আর বাদ বাকি অংশ দেখো, সেটা হচ্ছে ই, মানে বিই তো মধ্যমা, বিই যদি মধ্যমা হয় তাহলে ই কি আমার এসি এর মিডল পয়েন্ট। 3 নম্বর স্টেপে ই হচ্ছে আমার এসি এর মিডল পয়েন্ট, তাহলে আমার এসি হচ্ছে কি আমার 2 × এই, তাহলে 2 × এই এর জায়গায় কি লিখতে পারি 3 × FE, তাহলে আনসার কত, 3×6 6 FE। তাহলে সুতরাং আমার এসি ইজ ইকুয়াল টু 6 FE, প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো? ইজি না এটা?